অ্যালার্মের শব্দটা কানে যেতেই ধড়মড় করে উঠে বসল দিয়া। আসলে সে যেন ঘুমোয়নি, খুব সজাগভাবেই অপেক্ষা করছিল কখন অ্যালার্ম বাজবে। আর অ্যালার্ম বাজার সাথে সাথেই তাকে উঠে পড়তে হবে। একটু পরেই এ বাড়ির একমাত্র মেয়ে টুয়া, অর্থাৎ দিয়ার একমাত্র ননদিনী আর এ বাড়ির একমাত্র জামাই অর্ণব এসে পড়বে। আজ ওদের প্রথম জামাই ষষ্ঠী। দিয়ার বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তারও আজ প্রথম জামাই ষষ্ঠী, কিন্তু সে কথা বোধহয় তার শাশুড়িমা কমলপর্ণা বসু সরকারের মনেই নেই। দিয়ার মনে আছে, বাপি ফোন করেছিল তার শাশুড়িমাকে। সে তখন ডাইনিং টেবিলেই বসে চা খাচ্ছিল। কমলপর্ণাও চুমুক দিচ্ছিলেন মধু আর লেবুর রস মেশানো গ্রিন টির কাপে। কথা শুনেই সে বুঝতে পারছিল উল্টো দিকে বাপি। এ প্রান্তের কথা শুনে বুঝতে পেরেছিল বাপি জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করছে। মনটা নেচে উঠেছিল। আসলে দিয়ার বাবার বাড়ি সেই হাওড়ায়। ইচ্ছে থাকলেও এই পুরুলিয়া থেকে সে যেমন যেতে পারে না, তেমন বাপিও আসতে পারে না। তাই মনে মনে ভেবেই নিয়েছিল তাহলে সে আর সাগর এবার বাবার বাড়ি যাচ্ছে। কিন্তু এ প্রান্তে কমলপর্ণার নিষ্পৃহ গলা শুনে সে দমে গিয়েছিল। তখনই বুঝতে পেরেছিল জামাই ষষ্ঠীতে যাওয়ার ছাড়পত্র মিলবে না। দিয়ার বাবা বিজয়কৃষ্ণ ঘোষকে কি যেন বলেছিলেন কমলপর্ণা। ঘোষদা, এবছর তো টুয়ারও প্রথম জামাই ষষ্ঠী। ও আসার তোড়জোড় শুরু করে দিয়েছে। অত দূর থেকে আসবে, এসে যদি দেখে বাড়ি ফাঁকা, তাহলে কি মেয়েটার ভালো লাগবে বলুন? ভালো মন্দ খাবারটা তো বড় নয়, আসল হলো সকলের সাথে সকলের দেখা সাক্ষাতের উপলক্ষ, তাই না? বাপি ও প্রান্তে কি বলেছিল তা আর শুনতে পায়নি দিয়া। তারপরই আচ্ছা পরে কথা হবে ঘোষদা বলে ফোন কেটে দিয়েছিলেন কমলপর্ণা। দিয়া যে হা করে মুখের দিকে তাকিয়ে আছে সেটা খেয়াল না করেই খবরের কাগজের পাতায় চোখ রেখেছিলেন কমলপর্ণা বসু সরকার। পরে দিয়া বাপিকে ফোন করে জেনেছিল গাছে কাঁঠাল পেকেছে, আমও পেকে গাছ থেকে টুপটাপ খসে পড়ছে। আম কাঁঠাল দুটোই দিয়ার প্রিয় ফল। এ বাড়িতে সে কথা বোধহয় এখনো কেউ জানে না, সাগরও না। অবশ্য 3 মাসের বিবাহিত জীবনে আর কতটুকু জানা যায় একে অপরকে। তবে দিয়া এইটুকু জেনে গেছে, সাগর মানে তার বর টুবলু কিন্তু মায়ের অনুমতি ছাড়া একটা আঙুলের ডগাও নাড়ে না। আর এই কমলপর্ণা নামের মহিলাকেও বেশ অদ্ভুত লাগে দিয়ার। ওনার নজর এড়িয়ে এ বাড়িতে কখনো কিছুই যেন হয় না। সে নারকেল গাছের শালিক দুটোই হোক আর জবা গাছের টুনটুনি কিংবা রান্নার মাসি মানদা দিই হোক না কেন, ওনার দৃষ্টিতে সবার সব ত্রুটি যেন ধরা পড়ে যায়। এই তো সেদিন মানদা মাসি রান্নাবান্না সেরে বাড়ি যাওয়ার তোড়জোড় করছে। কমলপর্ণা তখনও স্কুলে যায়নি। শ্বশুরমশাই সাগর দুজনেই যে যার কর্মক্ষেত্রে। সময়ের মাপে চলা কমলপর্ণা যেন নিয়ম ভেঙেই সেদিন রান্নাঘরে উকি দিলেন। স্বভাব মাফিক মিহি সুরেই মানদাদি বলে ডাক দিলেন। দিয়া তখন রান্নাঘরেই দুধের স্বর, ময়দা, কাঁচা হলুদ আর নিমপাতা মধু দিয়ে ফেস প্যাক তৈরি করে মুখে লাগাচ্ছিল। এটা কমলপর্ণার কাছেই শেখা। মহিলার মুখের ত্বক এখনো মধ্য 30-এ থমকে, অথচ ওনার বয়স 55 ছুঁয়েছে কবেই। দিয়া লক্ষ্য করল কমলপর্ণার ডাক শুনে মানদাবাসী যেন একটু চমকে উঠল, সাড়া দিতে যেন ইতস্তত করতে লাগলো। পরক্ষণেই আবারও কমলপর্ণার আওয়াজ পাওয়া গেল, ও মানদাদি, তোমার ব্যাগটা নিয়ে একটু এখানে এসো তো। কথাটা শুনে মানদা মাসির মুখটা যেন ফ্যাকাশে হয়ে গিয়েছিল। পাথরের মতো চুপ করে দাঁড়িয়েছিল সে। প্রতিদিন সকালে যখন মানদা মাসি রান্না করতে আসে তখন হাতে করে একটা ছোট্ট শপার ধরনের ব্যাগ নিয়ে আসে। ওতে কমলপর্ণারই দেওয়া একটা পুরনো মোবাইল, একটা গামছা, একটা ছাতা, কিছু খুচরো টাকা থাকে। সেই ব্যাগটা কেন কমলপর্ণার প্রয়োজন পড়ল দিয়া বুঝতে পারল না। কমলপর্ণা এবার সরাসরি দিয়াকেই বলেন, দিয়া, মানদাদির ব্যাগটা একটু নিয়ে আয় তো। দিয়া তাকিয়ে দেখে মানদা মাসি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দিয়া আর কিছু না বলে ব্যাগটা হাতে তুলে নেয়। তারপর দেখে মানদা মাসির চোখ দুটো যেন ছলছল করছে।
দৃষ্টিটা ওই ব্যাগের দিকেই। দিয়া কৌতূহল সামলাতে পারেনি, উকি দিয়েছিল ব্যাগের মধ্যে। দেখেছিল ব্যাগের মধ্যে একটা আম আর কয়েকটা লিচু। ফলগুলো চিনতে পেরেছিল দিয়া। আগে তিনি দিয়ার দাদা শ্বশুর মশাই মানে কমলপর্ণার বাবা মশাই ফলগুলো এনেছেন। এগুলো তার বাগানের ফল। একমাত্র মেয়ের জন্য সারা বছরই নাকি এমন ফলমূল, মাছ, তরি তরকারি আসে এ বাড়িতে। সেই আমের বেশ কয়েকটা ফ্রিজের ঠান্ডা জলে ভিজিয়ে রাখা ছিল তখনও। এ বাড়িতে এভাবেই আম খাওয়া হয়। ব্যাগে উকি দিয়েই দিয়া বুঝল আজ মানতা মাসির চাকরি গেল। মানুষটার উপর মমতা হচ্ছিল দিয়ার। বড় ভালো মানুষ, হয়তো লোভ সামলাতে পারেনি, কিন্তু মাত্রা ছাড়িয়েও কিছু নেয়নি। আর বাবা মশাই তো দিয়েছেনও অনেক। তবু বাড়ির কর্ত্রী কমলপর্ণাকে এত কথা বলার সাহস দিয়াচ্ছিল না। তাই গুটি গুটি পায়ে অপরাধীর মতো কমলপর্ণার সামনে গিয়ে দাঁড়ায় দিয়া। ব্যাগটা তার হাত থেকে নিয়ে কমলপর্ণা ফ্রিজ খোলেন। বেশ বড় বড় গোটা চারেক আম আর বেশ বড় এক গোছা লিচু ভরে দেন মানতা মাসির ব্যাগে। তারপর মিহি সুরেই বলেন, ও মা মানতাদি, তুমিও আম লিচু কিনেছ? মানতা মাসি চুপ করে থাকে। তারপর কমলপর্ণা আবারও বলেন, দেখো, কাল বাবা মশাই অত আম লিচু দিয়ে গেলেন। আমার মাথা ঠিক ছিল না যে তোমার ছেলেটার জন্য দুটো দেব। তুমিও তো বাবা মশাইয়ের আর একটা মেয়ে, তুমিও তো আমার ভুলটা ধরিয়ে দিতে পারতে। তারপর দিয়ার দিকে ফিরে বলেন, দিয়া, এবার থেকে তুই এগুলো একটু খেয়াল রাখিস তো। ভালো মন্দ যাই হোক, মানতাদি যেন বঞ্চিত না হয়। দিয়া আর মানতা মাসি দুজনেই অবাক হয়েছিল। মানতা মাসির ছলছল চোখে কিছু একটা বলতে যাচ্ছিল বোধহয়, কিন্তু তাকে থামিয়ে দিয়েছিলেন কমলপর্ণাই। বলেছিলেন, এখন আর কোনো কথা শোনার সময় নেই গো মানতাদি, তুমি বরং পারলে আমার ভাতটা বেড়ে দাও। দিয়া আজও বুঝতে পারেনি সেদিন মানতা মাসির আম লিচু নেওয়ার বিষয়টা কমলপর্ণা বুঝতে পেরেছিলেন নাকি পারেননি। ফের দ্বিতীয় অ্যালার্মটা বাজতেই দিয়া চমকে উঠল। যদি ঘুমিয়ে যায় এই ভেবে দুটো অ্যালার্ম দিয়েছিল দিয়া, অথচ জেগে জেগেই সে কতটা সময় নষ্ট করে ফেলল। যদিও তাকে এত ভোরবেলা কেউ উঠতে বলেনি, কিন্তু ওঠার তাড়াটা ছিল সাগরের জন্যই। সাগরকেই আনতে যেতে হবে টুয়া আর অর্ণবকে, আর রাত থাকতেই বেরিয়ে পড়তে হবে। এদিকে সাগর তো ঘুমের সাথে কিছুরই সমঝোতা করে না। তাই আজ দিয়াকেই বলে রেখেছে ভোরবেলা ডেকে দিতে। এতটা দূর থেকে ড্রাইভ করে সেই হাওড়া যাবে ওদের রিসিভ করতে। সেসব কথা মনে পড়তেই সাগরকে হালকা হাতে ঠেলাঠেলি করে ঘুম থেকে তুলল দিয়া। সাগরও খুব তাড়াহুড়া করে তৈরি হয়ে বেরিয়ে গেল। দিয়াও আর শুয়ে থাকতে পারল না, উকি দিল রান্নাঘরে। মানতা মাসি এত সকালেই এসে গেছে। তাকে দেখেই একগাল হাসল মানতা মাসি। রান্নাঘরে এলাহি আয়োজনের ব্যবস্থা। একটু পরেই এ বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠানে যিনি রান্না করে থাকেন সেই রবিদাও এসে পড়বেন। আজ মানতা মাসি রবিদার অ্যাসিস্ট্যান্ট। এত আয়োজনেও দিয়ার মন বসছিল না। বুকের ভিতর পুড়ছিল বাবার জন্য। আজ তো তারও যাবার কথা ছিল, কিন্তু কমলপর্ণাকে কে বলবে সে কথা? গত কদিন ধরে তো শুধুই দুটো মানুষের জন্য এলাহি আয়োজন চলছে। এই তো সেদিন বাপির ফোন করার পরে পরেই 3-4খানা বেনারসি এনে তাকে পছন্দ করতে বললেন কমলপর্ণা। যদিও সবগুলোই সুন্দর, তবু উজ্জ্বল বেগুনি রঙের একটা বেনারসি চোখ টানল দিয়ার। ননদ টুয়ার গায়ের রং, হাইট সবই প্রায় দিয়ার মতোই। তাই কমলপর্ণা তার গায়ে ফেলে একটু যাচাইও করে নিলেন। দিয়ার সেই সময় খুব ইচ্ছে করছিল বাবার বাড়ি যাওয়ার কথাটা বলতে, কিন্তু কিসের এক ভয় ভয় ভাব তার মুখ বেঁধে রেখেছিল। তার উপর সেদিনের পর বাপিও আর একবারও জামাই ষষ্ঠীতে যাওয়ার জন্য বলেনি। দিয়া বাপির কাছে সে কথা বলতে বাপি বরং উল্টে তাকে বলেছে, দেখ মা, তোর শাশুড়ি মা যেটা ভেবেছেন সেটা মন্দ কি? এখন তুই ও বাড়ির মানুষ, এখন ওদের সুখ দুঃখ খুশি এগুলো নিয়ে তো তোকে বেশি ভাবতে হবে। আর তাছাড়া তোর মা নেই। আমি স্ত্রী আচারের কিছুই জানি না, তাই যা হয়েছে ভালোই হয়েছে। দিয়া বোঝার চেষ্টা করছিল বাপি কি কমলপর্ণার সিদ্ধান্তে কষ্ট পেয়েছে, কিন্তু বাপির গলা স্বরে কোথাও তো অভিমান কষ্ট খুঁজে পেল না দিয়া।
বরং বাপি যেন বেশ উৎফুল্ল মনে হলো। তারপর গতকাল বিকেলবেলা বাপিকে যখন ফোন করলো, তখন বাপির মোবাইল বেজে বেজে থেমে গেল। তাই মনে মনে বেশ অভিমান নিয়েই ল্যান্ডলাইনে ফোন করলো দিয়া। কারণ কাল সারাদিন বাপি একবারও ফোন করেনি। হয়তো আজকের দিনটার কথা ভেবেই বাপির মন খারাপ ভেবে দিয়ারও মনটা খারাপ লাগছিল। কিন্তু ফোন ধরার পর বাপির গলায় একটুও কষ্ট খুঁজে পায়নি দিয়া, বরং বাড়িতে আরো কয়েকজনের গলার আওয়াজ পেয়ে বাপিকে প্রশ্ন না করে পারেনি দিয়া। কে এসেছে গো বাপি, গলার আওয়াজ পাচ্ছি। বাপি উচ্ছ্বসিত হয়ে বলে, আমার আরেকটা মেয়ে। রাগ হয়ে গিয়েছিল দিয়ার। বুঝেছিল তার মানে পাড়ার বুলবুলি দিয়ে এসেছে। রাগ রাগ গলাতেই বলেছিল, বুঝেছি, বুলবুলি দি তো। বাপি হাসতে হাসতে বলেছিল, বাবা তোর কত বুদ্ধি রে। দিয়া রাগ দেখিয়ে বলেছিল, ঠিক আছে তুমি ওদের সাথেই গল্প করো, আমি রাখছি। রাগ দেখিয়েই ফোন কেটে দিয়েছিল। কিন্তু তারপর থেকে আর বাপি ফোন করেনি। থাক, আর একটু বেলা বাড়লে সে নিজেই ফোন করবে ভাবলো। স্নান সেরে ডাইনিং রুমে এসে দেখলো সেখানেও উৎসবের ছোঁয়া। 3টে আলপনা দেওয়া পিঁড়ি সাজানো হয়েছে। পিলসুজ, প্রদীপ, বরণ ডালা, হাত পাখা, ফলের ডালা, পোশাকের ট্রে, চন্দনের বাটি। কমলপর্ণার তত্ত্বাবধানে সব নিখুঁত করে জোগাড় চলছিল। কিন্তু 3টে পিঁড়ি কেন? দিয়াকে দেখে মিষ্টি করে হাসলেন কমলপর্ণা। তারপর বললেন, স্নান হয়ে গেছে দেখছি তোর, কিন্তু মুখটা শুকনো লাগছে কেন রে? খিদে পেয়েছে? দাঁড়া, মানদাদিকে বলি তোকে 2টো লুচি ভেজে দিক। দিয়ার একটুও খাবার ইচ্ছে করছিল না, বরং একটা অসহায় রাগ বুকের ভিতর ছটফট করছিল। সে তাড়াতাড়ি না করে উঠল। কমলপর্ণা তখন বলেন, যা তাহলে একটু সুন্দর করে সাজগোজ করে আয়, এক্ষুনি পিম্মা আর পিসা এসে যাবে। মনে মনে দাঁত কিরমির করে ওঠে দিয়া। কমলপর্ণাকে মনে মনে বেশ কটা গালিও দিয়ে দেয়। তার মানে দাদু ঠাকুমা না থাকলেও কমলপর্ণার একমাত্র ননদিনীও স্বস্বামী আসছেন এ বাড়িতে। শুধু তার বেলাতেই কমলপর্ণার চোখটা অন্ধ হয়ে রইল। মনে হয় ওনার এই ভালো মানুষইটা আসলে একটা মুখোশ ছাড়া কিছু নয়। সেদিন মানদা মাসির ফলচুরিটাকে অবজ্ঞা করে যেমন উদারতা দেখিয়ে আরও 4টিখানি ফল দিয়ে নিজেকে মহান করে দেখাতে চেয়েছিলেন, আজও তাই করতে চাইছেন। দিয়ার বাপির নিমন্ত্রণ অস্বীকার করে দিয়াকে যে সুন্দর করে সেজে হাসি মুখে ঘুরতে হবে সেই হুকুমই যেন জাহির করে দিলেন। মনে যে ভাবনাই আসুক, সত্যিটাকে অস্বীকার করার ক্ষমতা তার ছিল না। তাই ঘাড় কাত করে হ্যাঁ বলে নিজের ঘরের দিকে পা বাড়ালো দিয়া। রাগের চোটে কোনো পোশাকই যেন পছন্দ হচ্ছিল না। অবশেষে একটা সালোয়ার কামিজই পরে নিল দিয়া। এটা কমলপর্ণারই কিনে দেওয়া পোশাক নিয়ে দিয়াকে কখনো সমস্যায় পড়তে হয়নি। জিন্স টপ সমস্তই অবশ্য কমলপর্ণারই কেনা। এই কমলপর্ণার জন্যই অবশ্য দিয়া আর সাগরের বিয়েটা সম্ভব হয়েছিল। দিয়া আর সাগরের পরিচয় হয়েছিল ফেসবুকে। পরিচয় আলাপ থেকে প্রলাপ পর্ব আর দেখা সাক্ষাৎ শুরু হয়েছিল অচিরেই। সাগর ঘন ঘন হাওড়া যেত তখন। অজুহাত ব্যবসার প্রয়োজন। সাগর আর শ্বশুরমশাই দুজনেই কন্ট্রাক্টর। সিমেন্ট বালি ইট কাঠ পাথরের ভিড়েও সাগরের রোমান্টিকতা কিন্তু হারিয়ে যায়নি। ছেলের ঘন ঘন হাওড়া যাওয়া দেখে বিষয়টা আন্দাজ করেছিলেন। ছেলেকে চেপে ধরতেই পেট পাতলা ছেলে সব বলেও দিয়েছিল। সেই দণ্ডেই ভিডিও কলে দিয়াকে দেখেছিলেন কমলপর্ণা। তারপর নিজেরাই গিয়েছিলেন হাওড়ায়। দিয়ার মা নেই শুনে নিজেই নিজেদের খাওয়া দাওয়ার আয়োজন করে নিয়েছিলেন। বাবা আপ্লুত হয়ে পড়ছিলেন বারবার, হাত জোর করে কি যেন বলতে গিয়েছিল, কিন্তু কমলপর্ণা তাকে চুপ করিয়ে দিয়ে বলছিলেন, দেখুন প্রথাগতভাবে আমি মেয়ে বা ছেলে দেখায় বিশ্বাসী নই। তার চেয়ে বরং 2 পরিবার একসাথে বসে আড্ডা দেওয়া আর খাওয়ার ব্যবস্থা হলে, মানে পাত্র পাত্রী ছাড়া 2টো পরিবারও 2টো পরিবারকে চিনে নিতে পারবে। শেষ পর্যন্ত তাই হয়েছিল। সৌজন্য দিয়ে শুরু করে আড্ডাটা রাজনৈতিক চাপান উত্তরে গিয়ে শেষ হয়েছিল। দিয়ার বাবার ঝলমলে মুখ বলে দিয়েছিল প্রস্তাব মঞ্জুর। কিন্তু আজ দিয়ার মনে হয় সে কিংবা বাপি কেউই সেদিন কমলপর্ণাকে ঠিক মতন চিনতে পারেনি।
কমলপর্ণা যে অন্তরে বাইরে এক মানুষ নন এ বিষয়ে এখন নিশ্চিত দিয়া। কিন্তু এখন সে কি করবে? মনে মনে যাই ভাবুক না কেন, সেজেগুজে কমলপর্ণার সামনে গিয়ে দাঁড়ালো কিসের এক অমোঘ আকর্ষণে। তাকে দেখেই কমলপর্ণা একগাল হেসে বললেন, মানতাদি দেখেছ, দিয়া মাকে আজ কি সুন্দর দেখাচ্ছে। মানতা দিয়েও তালে তাল মেলালো। দিয়ার রাগটা যেন তাতে বেড়েই গেল, কিন্তু কিছু বলতে না পারার অসহায়তা যেন তার চোখ ভিজিয়ে দিতে চাইছিল। সেটা চাপা দিতেই তাড়াতাড়ি করে দিয়া বলে উঠল, মামুনি, তোমরা সকলে এত এত কাজ করছো, আমাকেও কিছু করতে দাও। এভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে একটুও ভালো লাগছে না। কমলপর্ণা সুন্দর করে টমাটো কাটছিলেন স্যালাডের জন্য। এর আগেও দিয়া দেখেছে ভদ্রমহিলা কি অসম্ভব নিপুণতার সাথে স্যালাডের শসা, টমাটো, পেঁয়াজ, গাজর কাটেন। কোনোটা ফুল, কোনোটা পাতার চেহারা নেয়। খাওয়ার থেকে বেশি দেখতে ইচ্ছে করে সেসব। দিয়ার কথা শুনে কমলপর্ণা বলেন, হাত পা গুটিয়ে বসে থাকবি কেন? অত ভালো নাচতিস, নাচটা গানটা একটু প্র্যাকটিস করতেই তো পারিস। চাইলে আবারও শেখা শুরু কর। এখনই রান্নাঘরে ঢুকবি কেন? আবারও রাগ হয়ে যায় দিয়ার, রাগ হয়ে যায় বাপির উপরেও। অষ্টমঙ্গলায় ফেরার সময় বাপি হারমোনিয়াম, ঘুঙুর সব তুলে দিয়েছিল গাড়িতে। কমলপর্ণা তখন থেকেই পিছনে লেগে আছেন নাচ গান শেখার জন্য। বারবার বলেন, আহা, ঘোস্তার অত ইচ্ছে যখন, আর তোর কাজই কি আছে এখানে, শুরু কর না মা। অষ্টমঙ্গলায় গিয়ে বুলবুলিদির সাথে দেখা হয়নি। ফেরার 2-4 দিন পর বুলবুলিদি ফোন করেছিল। দিয়া যখন এই নাচ গান শুরু করার ব্যাপারটা বুলবুলিদিকে বলল, তখন বুলবুলিদি বলেছিল, মহিলা আমার শাশুড়ির থেকেও ডেঞ্জারাস মনে হচ্ছে রে। প্রথমে তোকে ভালোবাসার ভান করবে, তারপর ছেলের কাছে কাঁদুনি গাইবে। তুই একটাও কাজ করিস না, শুধু নাচ গান নিয়ে পড়ে থাকিস। বুলবুলিদির শাশুড়ি ভয়ঙ্কর মহিলা। বুলবুলিদিকে ভালো করে খেতে দিত না, বরের সাথে কোথাও যেতে দিত না, এমনকি পোশাক আশাক পর্যন্ত নিজে কিনে আনতো। কোনো কিছু পছন্দ না হলে গায়ে হাত পর্যন্ত তুলতো। কেউ প্রতিবাদ করলে বলতো, বুলু তো আমার মেয়ে, ওকে কি আমার শাসন করার অধিকারও নেই? এখন বুলবুলিদিরা আলাদা ভাড়া বাড়িতে থাকে, তবে টুকিটাকি ঝামেলা এখনো আছে। তাই বুলবুলিদির কথা শুনে মনে হয়েছিল কমলপর্ণাও হয়তো বুলবুলিদির শাশুড়ির মতোই মিষ্ট হাসি, মধুর ভাসি, বুকে বাজে বিষের বাসি। তাই বুলবুলিদির সাথে ফোনে কথাবার্তা হয় প্রায়ই। বুলবুলিদিও সব খুঁটিয়ে জানতে চায়, কিন্তু বুলবুলিদি তো একবারও বলল না জামাই ষষ্ঠীতে বাপের বাড়িতে আসবে, বরং আসবে না বলেছিল তো। অথচ কাল বাপি বলল বুলবুলিদি এসেছে। শুধু তাই নয়, বাপির সাথে জমিয়ে আড্ডাও দিচ্ছিল। আর বাপিও কেমন তাড়াতাড়ি ফোন রেখে দিল, যেন বুলবুলিদি আর ওর বরের সাথে গল্প করাটাই বেশি জরুরি। কিরে, কি এত ভাবছিস? আয় আমার কাছে বস। কমলপর্ণার গলার আওয়াজে চমক ভাঙে দিয়ার। তারপর বেজার মুখেই কমলপর্ণার পাশে বসে পড়ে দিয়া। কমলপর্ণাও দক্ষ হাতে দিয়াকে স্যালাড তৈরির কারিকুরিটা শেখাতে থাকেন। 3-4 বার ব্যর্থ হওয়ার পর দিয়া লক্ষ্য করলো যে ওর হাতেও ওই রকম ফুল পাতা তৈরি হয়ে যাচ্ছে। খুব ভালো লাগলো দিয়ার। সাথে সাথে মনে হলো, মুখে যাই বলুক মহিলা, তাকে রান্নার মাসি বানানোর এটাই হয়তো সুচতুর পরিকল্পনা। তবে এত সুন্দর করে যে স্যালাড সাজানো যায় দিয়া সেটা জানতই না। সাথে সাথেই মনে পড়ে গেল বাপির কথা। মানুষটা খেতেও যেমন ভালোবাসে, তেমনই ভালোবাসে খাওয়াতেও। নিজেই বলে, খাবার পরিবেশনটা একটা শিল্প রে। ঠিক ঠিক পাত্রে ঠিক ঠিক খাবার পরিবেশন না করলে যেন খাবারের স্বাদও কমে যায়। আর এই শিল্পরীতির মর্যাদা রাখতে খাবারটাও শৈল্পিক হওয়া চাই। মুখে আওয়াজ করে পাতের চারপাশে এঁটোকাটা ছড়িয়ে খাওয়াটা কিন্তু সুরুচির পরিচয় নয় মোটেই। বাপির কথা মনে পড়তেই একটু অন্যমনস্ক হয়ে গেল দিয়া। চোখটাও একটু ঝাপসা হয়ে গেল যেন। কমলপর্ণা হয়তো লক্ষ্য করেছিলেন, তাই বলে উঠলেন, কিরে, মন খারাপ লাগছে? উহ, যেন মিস্ত্রির ছুরি চালাচ্ছেন মহিলা। দিয়া মনে মনে ভাবলেও মুখে বলল, না না, মন খারাপ কেন হবে? সকলে আসবে একটু পরে, আমিও সেটাই ভাবছি। কখন আসবে বলো তো?
ফোন করে দেখ না কত দূরে আছে। করব। মাথা নেড়ে সম্মতি দিলেন কমলপর্ণা। ফোনটা ধরল টুয়া, তার ননদিনী। বলল, এখনো ঘন্টা দেড়েক লাগবে। ফোনে কথা বলতে বলতেই শুনতে পেল গাড়ির হর্নের আওয়াজ। পিম্মা আর পিসা এলো বুঝতে পারল দিয়া। ফোন রেখে সেও ছুটল। এক প্রস্ত হই হই শুরু হলো। কমলপর্ণা এই বয়সেও মজা করতে পারেন বটে, পিসাও কিছু কম যান না। পিম্মা তো জড়িয়ে টড়িয়ে ধরে দিয়াকে আদরও করে দিল। টুয়া আর তার জন্য দুপ্রস্ত পোশাকও এনেছে পিম্মা। নিজের পোশাকগুলো খুবই পছন্দ হলো দিয়ার, কিন্তু পিম্মাও একবার বলল না। সে কেন বাপের বাড়ি গেল না? নাকি সকলেই ধরে নিয়েছে তার মা নেই বলে সাগর জামাই আদর পাবে না বা যাওয়াটা নিষিদ্ধ? পিম্মা পোশাক পাল্টে রান্নাঘরে এসে বসলো। এ বাড়ির রান্নাঘর শোবার ঘরের থেকেও বড়। এক প্রান্তে একটা 10 সিটার ডাইনিং টেবিল, তারই একটা চেয়ার টেনে নিয়ে পিম্মা গল্প শুরু করলো। তখনই দিয়া অবাক হয়ে শুনল এ বাড়িতে নাকি জামাই ষষ্ঠীর পার্টি নেই, তবু ওই দিন জামাইদের নিয়ে জমিয়ে খাওয়া দাওয়ার রেওয়াজটা আছে। কমলপর্ণা সেটাই চালু রেখেছেন। এবছর রবিবার পড়েছে তাই সুবিধা হয়েছে, না হলে জামাই ষষ্ঠীর আশেপাশের ছুটির দিন দেখে এই খাওয়ার ব্যবস্থাটা হয়, হয় উপহার দেওয়া নেওয়াও। এটাকে একটা ফ্যামিলি গেট টুগেদারও বলা যায়। দিয়ার বুকের ভিতর রাগটা যেন ফুঁসে উঠল আবারও। তার মানে মহিলা ইচ্ছে করলেই তাকে আজ যেতে দিতে পারতেন। ড্রাইভার রাজু কাকা তাদের হাওড়ায় পৌঁছে দিয়ে টুয়া আর ওর বরকে নিয়ে ফিরে আসতেই পারত। বুলবুলিদি কি যেন একটা বলে, বিড়াল মারতে হয় প্রথম রাতেই। দিয়া বুঝলো আজ যদি সে বাবার কাছে যেতে না পারে তাহলে আর কোনো জামাই ষষ্ঠীতেই যেতে পারবে না। তাই সাগর ফিরলে আজ একটা হেস্তনেস্ত করে তাকে বেরোতেই হবে। দিয়া নিজের মনে এসব ভেবে চলেছিল। ওদিকে পিম্মা আর কমলপর্ণার খুনসুটি ঠাট্টা ইয়ার্কি চলছিল। দিয়া কি ভেবে বলল, আমার খুব ক্লান্ত লাগছে, আমি একটু ঘরে গিয়ে রেস্ট নেব মামুনি। কমলপর্ণা মিষ্টি হেসে সায় দিয়ে বললেন, অত ভোরে তো তোর ওঠার কোনো দরকারই ছিল না। যা, এখন একটু ঘুমিয়ে নে বরং, ওরা 1টা-1:30টার আগে তো আসছে না। দিয়া নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লেও দু চোখের পাতা এক করতে পারছিল না। ঘরের চারপাশে শুধুই কমলপর্ণার অস্তিত্ব ছড়িয়ে আছে। এই যে মেহগনি কাঠের বিশাল পালঙ্কে সে শুয়ে আছে, এটা কমলপর্ণারই কেনা। এবারের দক্ষিণ খোলা সেরা ঘরটা এখন তারই। দেওয়াল জোড়া কাঠের ওয়ার্ড্রপটাও পালঙ্কের সাথে নকশা মিলিয়ে কমলপর্ণাই তৈরি করিয়েছেন। এমন রাজসিক ড্রেসিং টেবিলটাও ওনার পছন্দেই তৈরি। বিয়ের সময় দিয়ার বাবার কাছ থেকে একটি ফার্নিচারও নেননি কমলপর্ণা। দিয়ার বাপি সাধ্য মতন যা সব গয়নাকাটি দিয়েছিলেন সেসব চাপা পড়ে গিয়েছিল কমলপর্ণার দেওয়া ভারী ভারী গয়নার আড়ালে। বৌভাতের দিনই বুলবুলিদি চুপি চুপি বলেছিল, তোর শাশুড়ির নজর খুব তীক্ষ্ণ মনে হয় বুঝলি, গয়নাগুলো একটাও কিন্তু ওনাকে দিবি না, এখন দিয়ে পরে লকারে রাখার অজুহাতে ফেরত নিয়ে নিতেও পারে। দিয়া খুব সতর্ক ছিল, কিন্তু সেরকম কিছুই ঘটল না। বরং গয়নাগুলো এখন সাগর আর তার নামে জয়েন্ট লকারে রাখা আছে। লকারটা অবশ্য কমলপর্ণাই ব্যবস্থা করেছিলেন। তারপর অষ্টমঙ্গলা থেকে ফিরেই সারপ্রাইজ পেয়েছিল দিয়া। সাগরের হাতে ধরিয়ে দিয়েছিলেন থাইল্যান্ডের টিকিট। এক নামকরা ট্রাভেলিং এজেন্সির মাধ্যমে তাদের মধুচন্দ্রিমা সারা হয়েছিল থাইল্যান্ডেই। বুলবুলিদি শুনে টুনে বলেছিল, মহিলা পাকা শয়তান, এমন করে জাল বিছাচ্ছে কেউ সন্দেহই করবে না। দিয়ারও এখন সেটাই মনে হয়। সাগর ফিরলে আজ একটা বোঝাপড়া করতেই হবে, না হলে বুলবুলিদির মতো তারও ওই একই দশা হবে। উলুধ্বনি আর শাঁখের আওয়াজে ঘুম ভাঙতেই শরীরের সমস্ত রক্ত যেন দিয়ার মাথায় এসে জমা হলো। প্রায় ঝড়ের বেগেই নিজের ঘর থেকে বেরিয়ে একতলায় যাওয়ার সিঁড়ির দিকে পা বাড়ালো দিয়া। একতলায় নেমে নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিল না সে। হাসি হাসি মুখে বাপিকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্যাবা চাকা খেয়ে কি করবে ভেবে না পেয়ে ভ্যাঁ করে কেঁদে ফেলল দিয়া। আর কমলপর্ণা খিলখিল করে হাসতে হাসতে বলে উঠলেন, কি রে, সকাল থেকে আমাকে কতটা গালাগাল দিয়েছিস, সত্যি করে বলতো?
দিয়ার চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল। ছুটে গিয়ে কমলপর্ণার বুকে গিয়ে মুখ গুজে কাঁদতে কাঁদতে বলে, তুমি খুব বাজে মা, খুব বাজে। কমলপর্ণা দিয়ার মাথায় হাত বুলোতে বুলোতে বললেন, জানি তো আমি খুব বাজে, সবসময় সেটা মনে রাখবি। দিয়া আরো শক্ত করে কমলপর্ণাকে আঁকড়ে ধরে আরো অবাক হলো। কমলপর্ণার বুকে ৮ বছর আগে মৃত মায়ের বুকের গন্ধ খুঁজে পেল দিয়া। মনে মনে বলে উঠল, ক্ষমা করো মা, আমি চিনতে পারিনি তোমাকে। সেদিন রাতে দিয়া এ বাড়ির জামাই ষষ্ঠীর ছবি পোস্ট করলো ফেসবুকে। পাশাপাশি ৩টে পিঁড়িতে দিয়া অর্ণব আর পিসাকে বরণ করে আয়ু কামনা করে পরমান্ন তুলে দিচ্ছেন মুখে। এ বাড়িতে বধূ ষষ্ঠীর সূচনা করলেন কমলপর্ণা। তার অবর্তমানে এ দায়িত্ব রইল সাগর আর টুয়ার। দিয়া কথা বলতে পারছিল না, কেবলই চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল, আর ভারী বেনারসির আঁচলে চোখ মুছতেও পারছিল না সে। হ্যাঁ, দিয়ার পছন্দের বেগুনি বেনারসিটা দিয়ার জন্যই কিনেছিলেন কমলপর্ণা। আর এই দিনের সবচেয়ে বড় সারপ্রাইজ হলো, এখন থেকে দিয়ার বাপিও তাদের সাথে থাকবেন। একা মানুষ কেন অত দূরে পড়ে থাকবেন? কমলপর্ণাই আত্মভিমানী মানুষটাকে আন্তরিক ডাকে রাজি করিয়েছেন। টুয়ারা গতকালই হাওড়ায় এসেছিল দিয়ার বাবাকে নিয়ে আসার জন্য। বাপি তাই বলেছিল, আমার আর একটা মেয়ে এসেছে। হাওড়া থেকে ওরা রওনা দিয়েছিল কাকভোরে। দুর্গাপুরে সাগর ওদের মিট করে। তারপর ছবি পোস্ট হতেই বন্ধুদের উচ্ছ্বাস, লাইক, কমেন্ট হয়ে যেন ঝরে পড়ছিল দিয়ার পোস্টে। দেখল কমলপর্ণাও কমেন্ট করেছেন, শাশুড়িটা খুব বাজে না রে? দিয়া রিপ্লাই দেয়, খুব বাজে। বুলবুলির লাইকের নোটিফিকেশন আসার সাথে সাথেই মেসেঞ্জারে বুলবুলির মেসেজ এলো, কেসটা কী রে? এত ঘটা করে বধূ ষষ্ঠী? ব্যাপারটা কিন্তু সন্দেহজনক মনে হচ্ছে, সাবধানে থাকিস। দিয়া আজ আর বুলবুলিকে রিপ্লাই দিল না। বুলবুলির প্রোফাইলটা সোজা ব্লক করে দিয়ে কমলপর্ণার কমেন্টের রিপ্লাই লিখল, আই লাভ ইউ মামনি।